আপনি চালু করেছেন সেটা আমরা কিনছি। কিসের পয়েন্ট অফ অর্ডার এখন? না সার্বিক সুযোগ নেই, এখন আমরা শেষ করি, আমাদেরকে এগোতে হবে। আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যেটি বলেছেন, জুলাই আবেগ নয়, আবেগ দিয়ে রাষ্ট্র চলে না। এই প্রসঙ্গে বলতে চাই মাননীয় স্পিকার, জুলাই আবেগ, জুলাই একই সাথে বাস্তবতা। সুতরাং তিনি এই মন্তব্যটি তার দায়িত্বশীল মন্তব্য হয়নি। আমরা আশা করি ভবিষ্যতে তিনি দায়িত্বশীল মন্তব্য করবেন। সৎ লোকের শাসন, জামাত প্রতিপক্ষ হলে কি হয় এবার আমরা মাঠে হারে হারে টের পেয়েছি। আমাদের নেতা মাওলানা গোলাম সাবান মরহুম তিনি এই সংসদে একটি কথা বলেছিলেন, যার জন্য সিন্নি খাইলা মোল্লা চিনলা না। বেগম খালেদা জিয়া তার অবদানটুকু একটু স্মরণও করেন না। এখন আমি বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি মোহাম্মদ নাজিবুর রহমান পাবনায়ক। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। মাননীয় স্পিকার, 1991 সালে 11-12 বছরের একজন বালক হিসাবে এই সংসদের গ্যালারি থেকে আপনাদেরকে দেখেছি। আজকে আপনার সভাপতিত্বে এখানে আমি বক্তৃতা দিচ্ছি। দ্বিতীয় প্রজন্মের সংসদ সদস্য হিসাবে স্বাভাবিকভাবেই অনেক স্মৃতি মনে পড়ছে। আজকের মাননীয় প্রধানমন্ত্রী যেখানে বসে আছেন সেখানে ওনার মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া বসতেন। এই সংসদে আমার শহীদ পিতা মাওলানা মতিউর রহমান নিজামী, শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, মরহুম আব্দুল্লাহ আল নোমান, সাদেক হোসেন খোকা সহ অনেকেই ছিলেন। মাননীয় স্পিকার, আমাদের দ্বিতীয় প্রজন্মের সংসদ সদস্যদের মধ্যে এখানে একটা বিষয়ে মিল রয়েছে। আমরা সকলেই ফ্যাসিবাদের নির্যাতনের একটি কঠিন অধ্যায় পার করে এখানে এসেছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তাকে যেভাবে এক কাপড়ে তার বাসা ছাড়তে বাধ্য করা হয়েছে, মামলা হামলা করে তার পরিবারের উপর নির্যাতন করা হয়েছে, মিথ্যা মামলায় সাজা দেওয়া হয়েছে। একইভাবে আমার শহীদ পিতা মাওলানা মতিউর রহমান নিজামী, দেলোয়ার হোসেন সাইদি, শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী সহ অনেককেই শতাব্দীর জঘন্যতম মিথ্যাচারের মাধ্যমে বিচারিক হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে। আমাদের কাউকে কাউকে গুম করা হয়েছিল, কাউকে কাউকে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছিল। মাননীয় স্পিকার, আমরা এমন একটি সময় দেখেছি যখন অবিচারকে বিচার, অনিয়মকে নিয়ম হিসাবে প্রতিষ্ঠিত করা হয়েছিল। আদালতের কাঁধে বন্দুক রেখে সংবিধান সংশোধন করে ফ্যাসিবাদকে সাংবিধানিকভাবে প্রতিষ্ঠিত করা হয়েছিল। মাননীয় স্পিকার, ফ্যাসিবাদকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়া হয়েছিল। সেই ফ্যাসিবাদকে অপসারণ করার জন্য, গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য একটি বিপ্লব অনিবার্য হয়ে পড়েছিল এবং সেই বিপ্লব আমরা দেখেছি 24শে জুলাই। এদেশের ছাত্র জনতা দল মত নির্বিশেষে বুকের তাজা রক্ত ঢেলে এদেশ থেকে ফ্যাসিবাদকে উৎখাত করেছে। মাননীয় স্পিকার, আমরা সকলে জুলাই সনদ বাস্তবায়নের কথা বলছি, যে সনদের ব্যাপারে আমরা সকল দল একমত হয়ে স্বাক্ষর করেছি, যে সংস্কারের বিষয়ে প্রায় 70% জনগণ হা ভোট দিয়েছে। কিন্তু আজকে সেই সনদ কিভাবে বাস্তবায়িত হবে সেটা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। মাননীয় সংসদ সদস্য স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব বললেন, এই আদেশটি না আইন না অধ্যাদেশ। এটি অধ্যাদেশ না মাননীয় স্পিকার। সংবিধানের 93 অনুচ্ছেদ অনুযায়ী কোনটা অধ্যাদেশ এটা নির্ধারিত হয়েছে, কিন্তু এটা আইন মাননীয় স্পিকার। এবং আইনের যে সংজ্ঞাটা, এটা আমাদেরকে সংবিধান থেকেই নিতে হবে। এই আইন কি এই ব্যাপারে সংবিধানে সুস্পষ্টভাবে 152 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, সেটা আমি একটু পড়ছি। আইন অর্থ কোনো আইন, অধ্যাদেশ, আদেশ। সুতরাং সকল আদেশ, সেই আদেশগুলা যেগুলো রাষ্ট্রপতি দিয়ে থাকেন সেগুলা আইন এই সংবিধান অনুযায়ী। আমাদের এই বাংলাদেশে এই আদেশ কিন্তু প্রথম আদেশ নয় মাননীয় স্পিকার, এই আদেশ কিন্তু আগেও হয়েছে। আমাদের দেশে 1972 সালে, 71 এবং 72 সালে 155টির বেশি আদেশ হয়েছিল, যেগুলো এখনো আইন হিসাবে বলবৎ রয়েছে। সুতরাং এটা বলার কোনো সুযোগ নেই যে রাষ্ট্রপতির আদেশ এটা আইন নয়। আমরা এই সংবিধান সংরক্ষণের জন্য, সমুন্নত রাখার জন্য শপথ নিয়েছি। এই আইনের ব্যত্যয় যারা ঘটিয়েছেন তারা আইন ভঙ্গ করেছেন। আজকে আইন অনুযায়ী 30 দিনের মধ্যে এই সংস্কার পরিষদ ডাকার কথা ছিল। ধন্যবাদ মাননীয় সদস্য। আচ্ছা, 1 মিনিট বলেন। জি মাননীয় স্পিকার, এখানে অনেক কথাই বলা হয়েছে। আজকে বলা হয়েছে আমরা এই জুলাইয়ের সনদকে সম্মান করি, গণরায়কে সম্মান করি, কিন্তু আবার বলা হয়েছে আমাদের সময় নেই এটা বাস্তবায়ন করার জন্য। আসলে আমরা যদি সম্মান করি তাহলে সময় কেন থাকবে না? আমাদেরকে সময় বের করতে হবে, জুলাইয়ের সনদ আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। এই সংসদে আমরা সংবিধান সংশোধন। ধন্যবাদ মাননীয় সদস্য। এখন আমি বক্তব্য রাখার জন্য আহ্বান করছি জনাব মাসুদ সাইদি, পিরোজপুর 1। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। মাননীয় স্পিকার, আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই দিন আমি গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি তথাকথিত ক্যাঙ্গারু ট্রাইব্যুনালে শতাব্দীর সব নিকৃষ্ট মিথ্যাচারের মাধ্যমে মিথ্যা মামলা, মিথ্যা সাক্ষীর ভিত্তিতে নির্মমভাবে হত্যার শিকার হওয়া ভাষা সৈনিক শহীদ অধ্যাপক গোলাম আজম, বিশ্বনন্দিত মুফাসসির, কোরআনের পাখি, আমার সম্মানিত শহীদ পিতা আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী, শহীদ মাওলানা আব্দুল সুবহান,
শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, শহীদ কামারুজ্জামান, শহীদ আব্দুল কাদের মোল্লা, শহীদ মীর কাসেম আলী সহ ইসলামী আন্দোলনের অসংখ্য নেতাকর্মীকে যাদেরকে অন্যায়ভাবে কারাগারে রেখে অথবা ফাঁসি দিয়ে হত্যা করা হয়েছিল। বিশেষ করে পিরোজপুরে মাটি ও মানুষের প্রিয় নেতা শহীদ আল্লামা সাঈদীকে খুনি হাসিনা অন্যায়ভাবে হত্যা করার প্রতিবাদে এবং তার আদর্শকে সমুন্নত রাখতে পিরোজপুরবাসী আমাকে যে রায় দিয়েছেন তা আমার জন্য বড় আমানত। এই আমানতের সর্বোচ্চ মর্যাদা আমি আজীবন দিয়ে যাব এবং পিরোজপুর উন্নয়নে আমি আমার সর্বোচ্চ মেধা ও যোগ্যতা দিয়ে কাজ করবো ইনশাআল্লাহ। মাননীয় স্পিকার, ত্রয়োদশ জাতীয় সংসদ আজকের এই প্রথম অধিবেশনের এই মহান সংসদে দাঁড়িয়ে এই প্রজন্মের একজন অংশীদার হয়ে প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে একটি স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে আমি আমাদের সমাজের প্রত্যেকটি স্তরে ইনসাফ কায়েমের আহ্বান জানাচ্ছি। ইনসাফ কায়েম ও জনকল্যাণমুখী রাষ্ট্র গড়তে হলে আমাদের এখনই কিছু সাহসী পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। যেমন, 1. বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। বিচার বিভাগকে রাজনৈতিক হস্তক্ষেপ মুক্ত রাখার ব্যবস্থা করতে হবে যাতে কোনো সাধারণ মানুষ ন্যায় বিচার থেকে বঞ্চিত না হয়। কল্যাণমূলক রাষ্ট্রে আইন সবার জন্য সমান। ইসলামের ইতিহাসে খলিফাদের সাধারণ নাগরিকের মতো আদালতে দাঁড়িয়ে বিচারকের সামনে জবাবদিহি করতে হয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন সাধারণ খ্রিস্টান নাগরিকের বর্ম সংক্রান্ত মামলার বিচার এর উজ্জ্বল দৃষ্টান্ত। 2. সমাজ থেকে দুর্নীতি নির্মূল করতে হবে। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে। সমাজের সর্বস্তরে, বিশেষ করে দেশের রাস্তাঘাট, সেতু, কালভার্ট নির্মাণে দুর্নীতি যেন ওপেন সিক্রেট হয়ে গেছে। প্রকল্প মানেই টাকা আর টাকা, যত বড় প্রকল্প তত বেশি টাকা। দুর্নীতি বিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল 2024 সালের অক্টোবর মাসে তাদের এক গবেষণা প্রতিবেদনে বলেছে, পতিত আওয়ামী লীগ সরকারের 15 বছরে সড়ক ও জনপদ অধিদপ্তরের উন্নয়ন প্রকল্পের বরাদ্দ 23 থেকে 40% অর্থ লোপাট হয়েছে। টাকার অঙ্কে যার পরিমাণ দাঁড়ায় 29,000 কোটি টাকা থেকে 51,000 কোটি টাকা। ত্রিপক্ষীয় আদালতের মাধ্যমে এসব দুর্নীতি করা হয়েছে মাননীয় স্পিকার, যাদের মধ্যে রয়েছে মন্ত্রী, সংসদ সদস্য, প্রভাবশালী রাজনৈতিক আমলা, সংশ্লিষ্ট কর্মকর্তা এবং ঠিকাদার। একটি অধিদপ্তরকে কেন্দ্র করেই যদি এত টাকা দুর্নীতি হয়, তাহলে সব মন্ত্রণালয় মিলে কত লাখ কোটি টাকার দুর্নীতি হয়েছে তা আমাদের কল্পনারও বাইরে। দেশ পরিচালনার দায়িত্ব থাকা রাজনীতিকদের সায় ছাড়া অন্যরা দুর্নীতি করার সাহস পেত না। মাননীয় স্পিকার, দুর্নীতি পুরোপুরি বন্ধ করা না গেলেও দুর্নীতি নির্মূলের জন্য এর শিকড়ে হাত দিতে হবে। মন্ত্রী, এমপি, আমলা কিংবা সমাজের প্রভাবশালী যে কেউ হোক না কেন, দুর্নীতি করলে তাকে অবশ্যই আইনের আওতায় নিয়ে আসতে হবে। দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। জনমনে নীতি ও নৈতিকতার বোধ তৈরি করতে হবে। এজন্য শিক্ষা ব্যবস্থার প্রয়োজনীয় ও উপযোগী কারিকুলাম অন্তর্ভুক্ত করতে হবে। নীতিবোধ শূন্য আদর্শহীন মানুষ তৈরির অনুকূল শিক্ষা কারিকুলাম বর্জন করতে হবে। তাহলেই কেবল সমাজ ও রাষ্ট্রকে দুর্নীতিমুক্ত করা সম্ভব। একই সাথে শাসন ব্যবস্থার পরিবর্তন প্রয়োজন রাজনৈতিক একটি নতুন বন্দোবস্তের। মাননীয় স্পিকার, দেশের জনগণের কষ্টার্জিত টাকা অপচয় রোধে জামাতের মাননীয় সংসদ সদস্যগণের ঘোষণার পর বিএনপি দলীয় অন্যান্য মাননীয় সংসদ সদস্যগণের শুল্কমুক্ত গাড়ি সহ সকল বিশেষ সুবিধা বর্জনে যে সংস্কৃতি শুরু হয়েছে তা প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে। মাননীয় স্পিকার, জনকল্যাণমূলক রাষ্ট্র গঠন ইসলামের ঐতিহাসিক নিদর্শন অত্যন্ত সুদূরপ্রসারী এবং মানবিক। ইসলামের দৃষ্টিতে রাষ্ট্র কেবল শাসন করার যন্ত্র নয়, বরং নাগরিকদের মৌলিক অধিকার ও ইনসাফ অর্থাৎ ন্যায় বিচার নিশ্চিত করার একটি মাধ্যম। ইসলামে ক্ষমতাকে একটি আমানত হিসাবে দেখা হয়েছে। পবিত্র কোরআনে সূরা নিসার 58 নম্বর আয়াতে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, নিশ্চয়ই আল্লাহ তোমাদের নির্দেশ দিচ্ছেন যে তোমরা যেন আমানত সমূহ তার হকদারদের কাছে পৌঁছে দাও, আর যখন মানুষের মধ্যে বিচার ফয়সালা করবে তখন ন্যায়ের সাথে বিচার ফয়সালা করবে। মাননীয় স্পিকার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিলেন তা সত্যিকার অর্থেই ছিল একটি জনকল্যাণমূলক সরকার। তার সরকারের দায়িত্ব পালনকারী ব্যক্তিবর্গের মধ্যে চরম দায়িত্বানুভূতি জাগ্রত করে দেওয়া হয়েছিল, আর এটি সম্ভব হয়েছিল কেবলমাত্র আখিরাতের তীব্র বিশ্বাস ও মহান আল্লাহর দরবারে জবাবদিহিতার অনুভূতির মাধ্যমে। মানুষের নিকট জবাবদিহিতা পাশ কাটিয়ে যাওয়া যায়, কিন্তু আল্লাহর নিকট জবাবদিহিতা পাশ কাটানোর কোনো সুযোগ নেই। সূরা জিলজালের 7 ও 8 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। অর্থ, কেউ অনুপরিমাণ সৎকর্ম করলে তা সে দেখতে পাবে, আর কেউ অনুপরিমাণ অসৎকর্ম করলেও তা সে দেখতে পারবে। মাননীয় স্পিকার, 2025 সালের 17 অক্টোবর স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদ বাংলাদেশের ইতিহাসের একটি মাইল ফলক। এই সনদটি মূলত দেশবাসী ও বিপ্লবী ছাত্র জনতার আকাঙ্ক্ষারই প্রতিফলন। আমরা দেখেছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, বাংলাদেশ জামায়াত ইসলামী, এনসিপি সহ অন্যান্য গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো শুরু থেকেই জুলাই সনদের প্রতি সমর্থন ব্যক্ত করেছে এবং এতে স্বাক্ষর করে রাজনৈতিক ঐক্যমত্য তৈরিতে বড় ভূমিকা রেখেছে। কিন্তু সরকার গঠনের পর সেই বিএনপি জুলাই সনদ বাস্তবায়নের জন্য যে ঐতিহাসিক গণভোট হয়েছে, দেশের মানুষ সেই গণভোট যে রায় দিয়েছে, বিএনপি সেই রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নিয়ে দেশের মানুষকে চরমভাবে হতাশ করেছে। মাননীয় স্পিকার,
জুলাই সনদ 2025-এর আদেশের 11-তে বলা হয়েছে পরিষদের অধিবেশন আহ্বান, কোরাম, ভোটদান ইত্যাদি শিরোনামের বলা হয়েছে সংসদ নির্বাচনের ফল ঘোষিত হইবার 30 পঞ্জিকা দিবসের মধ্যে যে পদ্ধতিতে জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করা হইবে অনুরূপ পদ্ধতিতে সংবিধান সংস্কার পরিষদের প্রথম অধিবেশন আহ্বান করা হইবে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, মাননীয় স্পিকার, জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেছে, আজ 1 মাস গত হতে যাচ্ছে, কিন্তু এখন পর্যন্ত সংবিধান সংস্কার পরিষদের প্রথম অধিবেশন আহ্বান করা হয় নাই। শুধু তাই নয়, বিএনপি আজকের দিন পর্যন্ত সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথ গ্রহণ করে নাই। মাননীয় স্পিকার, গণভোটের মাধ্যমে জনগণের যে আকাঙ্ক্ষা প্রকাশিত হয়েছিল, সেখানে বিএনপির মতো একটি বৃহৎ রাজনৈতিক দল শুরুতেই সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়া জনমনে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। বিএনপি জুলাই সনদে বিশ্বাসী কিনা, গণ অভ্যুত্থানের গণাকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধাশীল কিনা, জনগণের প্রত্যাশা অনুযায়ী সংবিধান সংস্কার করে নতুন এক বাংলাদেশ বিনির্মাণ করবে কিনা, এসব প্রশ্ন এখন জনমনে ঘুরপাক খাচ্ছে। মাননীয় স্পিকার, আমরা আশা করি সকল জল্পনা কল্পনা অবসান ঘটিয়ে বিএনপি জনগণের অভিপ্রায় অনুযায়ী জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ 2025 এবং গণভোট 2026-এর গণরায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেবে এবং দেশের মানুষের 70% মানুষের হ্যাঁ পক্ষে রায় দিয়েছে। এই দুটো ভোট একসঙ্গে হয়েছে, একই সঙ্গে ফল প্রকাশ হয়েছে। গেজেট। ধন্যবাদ মাননীয় সদস্য। আচ্ছা, 1 মিনিট বলেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। এখানে যে আলোচনা হয়েছে, আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যিনি বলেছেন জুলাই আবেগ নয়, আবেগ দিয়ে রাষ্ট্র চলে না, এই প্রসঙ্গে বলতে চাই মাননীয় স্পিকার, জুলাই আবেগ নয় কথা সত্যি, কিন্তু জুলাই আবেগ, জুলাই একই সাথে বাস্তবতা। আবেগ বলে জুলাইকে খাটো করে দেখার কোনো সুযোগ নেই। মাননীয় স্পিকার, 50 ঘন্টার আলোচনার যে বিষয়টি এখানে উপস্থাপন করা হয়েছে, সেখানে সকল সংসদ সদস্যরা যাতে নির্বিঘ্নে আলোচনা করতে পারে, সেজন্য 50 ঘন্টার আলোচনার কথা মাননীয় বিরোধী নেতা উত্থাপন করেছিলেন, কিন্তু এটিকেও খাটো করে দেখা হয়েছে। আরেকটি কথা মাননীয় স্পিকার, জুলাই আইন ও অধ্যাদেশ ব্যাপারে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেছেন। তিনি বলছেন জুলাই আইনও না, অধ্যাদেশও নয়, কিন্তু সংবিধানের 152-তে বলা হয়েছে সকল অধ্যাদেশী আইন। সুতরাং তিনি এই মন্তব্যটি তার দায়িত্বশীল মন্তব্য হয়নি। আমরা আশা করি ভবিষ্যতে তিনি দায়িত্বশীল মন্তব্য করবেন। মাননীয় স্পিকার, আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় সদস্য। জনাব মোহাম্মদ মনিরুল হক চৌধুরী, কুমিল্লা 6, সময় 8 মিনিট। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আজ আমি খুব প্রীত এবং আনন্দিত। স্মৃতিচারণের সময় নেই, কিন্তু আজ মনে পড়ে 1965 সনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসাবে প্রথম যখন ক্লাস করতে গিয়েছি, সেদিনে ঘোষিত হয়েছিল পাক ভারত যুদ্ধ। তার আগে তৎকালীন স্বৈরশাসক আইয়ুব খান একটি নির্বাচন করেছিল, সেটা ছিল জালিয়াতি নির্বাচন। মাননীয় স্পিকার, সেই যুদ্ধ ঘোষিত হওয়ার পরে বিশ্ববিদ্যালয় বন্ধ হওয়ার আগে ঢাকা মাঠে খেলা দেখতে গিয়েছিলাম। আপনি তখন ওয়ান্ডার্স ক্লাবের খেলোয়াড়। আপনার ফুটবল খেলা দেখে প্রথমবারের মতো আমি সেদিনে আপনার প্রেমে পড়ে গিয়েছিলাম। এই দেশটা যদি বাংলাদেশ বা পাকিস্তান না হতো, আপনার জন্ম যদি ইউরোপে হতো, তা আপনার তুলনা হতো আজকে পেলে এবং এই পর্যায়ের খেলোয়াড়ের সাথে। আপনি রাজনীতি ছিলেন না। 70-এর নির্বাচন আপনার বাবা ডক্টর আজহারউদ্দিন তৎকালীন আইয়ুবের স্বৈরশাসকের বিরুদ্ধে 70-এর নির্বাচনে এই ভোলা থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিল। 73-এর নির্বাচন আপনি তখন সেনাবাহিনীতে আপনার এই মরহুম আব্বাকে সেদিন নাজেহাল করেছিল। তখনই রাজনীতিতে আপনার আকাঙ্ক্ষা ঘুরে। মানুষের এই সংসদে জাতি জানে না যে কজন বীর বাঙালি মুক্তিযুদ্ধের শুরুতে শহীদ জিয়ার আহ্বানের পরে ক্যান্টনমেন্ট ভঙ্গ করে প্রতিপক্ষ পাকিস্তানি কমান্ডারকে নিহত আহত করে সোলজার নিয়ে সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন। এর পরবর্তী পর্যায়ে পূর্ণ স্মৃতির কারণে ও মোহামেডান ক্লাবের কর্মকর্তা হিসাবে আপনাকে নিয়ে প্রথম রাজনৈতিক নেতাদের কাছে যাওয়ার পরে আমাকে সেদিন অভিনন্দন জানিয়েছিল, এই রত্ন তুমি কোথায় পেলে? আজ আমি প্রশ্ন করতে চাই জনাব তারেক রহমানকে, এই রত্ন তিনি কোথায় খুঁজে পেলেন? আপনাকে অভিনন্দন। আরো বলতে পারতাম, কিন্তু আমি জানি এক সময় আপনি কঠোর মানুষ, আমার মাইকটা বন্ধ করে দেবেন, সময় আর নষ্ট করতে চাই না। আজকের আলোচনায় রাষ্ট্রপতির ভাষণ। মাননীয় স্পিকার, আমার ভয় হয় কোন ভাষায় কথা বলবো। আগে যাদের বিরুদ্ধে দাঁড়িয়ে কথা বলতাম তাদেরকে চিনতাম, আর আজকে বিরোধী দল তাদেরকে এখনো আমি চিনি নাই। আমাদের নেতা তারেক রহমান বলেছিল কঠিন নির্বাচন, সেদিন অনেকে বুঝে নাই, আমি বুঝেছিলাম। পরে আমরা নির্বাচন করতে গিয়ে বুঝেছি কি কঠিন নির্বাচন পাশ করেছি। কিন্তু একটি সাহস ছিল মাননীয় স্পিকার, সেটা হলো আওয়ামী লীগের বিরুদ্ধে নির্বাচন তারা কি করবে জানতাম, কিন্তু সৎ লোকের শাসন, জামাত প্রতিপক্ষ হলে কি হয়, এবার আমরা মাঠে হারে হারে টের পেয়েছি।
টাকা তারা ব্যবহার করে না, নির্বাচনে কোনো পক্ষপাতিত্ব করে না। ইনশাআল্লাহ জাতির ভবিষ্যৎ উজ্জ্বল। এই জন্য জমনাথ ডেপুটি নেতা ডক্টর তাহেরকে নির্বাচনে জিতার পরে অভিনন্দন জানিয়েছিলাম, বলেছিলাম ফ্যাসিস্টদের বিদায়ের পরে কেউ যদি সবচেয়ে আলহামদুলিল্লাহ বলা উচিত সেটা আপনারা। এই নির্বাচন সুষ্ঠুভাবে সংসদ বসার পরে এত সংকট নিয়ে সংসদে আসার পরে যাদের আলহামদুলিল্লাহ বলা উচিত সেটা হলো জামাতে ইসলামী বাংলাদেশ। কিন্তু আজ প্রশ্ন উঠেছে আমাদের সম্পর্কে। আমরা কিছু মুক্তিযোদ্ধা যারা জীবিত আছি তাদেরকে আজকে সমাজে প্রশ্ন করতে হয়। মুক্তিযুদ্ধ 24-এর যুদ্ধ এক কাতারে হলো ফ্যাসিস্টদের আমলে বিচারের নামে অন্যায় যদি হয়ে থাকে তারা কি এক কথা? আমি এই প্রশ্নটা মহান সংসদে রেখেই এই সম্পর্কে শুধু জামাতকে একটি কথা বলবো, বা এনসিপির নেতা তাদেরকে বয়স কম হলেও শ্রদ্ধা করি, এই কারণে করি তারা সাহসী সন্তান, এই যুগের চাহিদা। একটি কথা মনে করবেন, শ্রদ্ধা নেতৃবৃন্দ, স্বাধীনতার পরে একটু মেধাবী শ্রেণী এসেছিল, তারা গঠন করেছিল জাসদ। এই বাড়াবাড়ি করতে গিয়ে দেশ গেছে, জাতি গেছে, তারাও গেছে। আপনারা যখন প্রশ্ন করেন মনে হয় এই দেশে 15 বছর 20 বছর বিএনপি ছিল না। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জাতি, দেশ, মানুষের বিরোধী দলের অনেক বিরোধ অপেক্ষা করে জামাতের সাথে একসাথে কাজ করার জন্য আমরা অনেকে না চাইলেও বাধ্য করেছিল। আপনাদের নেতা অধ্যাপক, আপনাদের নেতা মাওলানা গোলাম সাবান মরহুম, তিনি এই সংসদে একটি কথা বলেছিলেন, যার জন্য সিন্নি খাইলা মোল্লা চিনলা না। আপনারা 15-30 বছরে বেঁচে এই পর্যন্ত রাজনীতিকে নিয়ে এসেছেন, তার পিছনে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তার অবদানটুকু একটু স্মরণও করেন না। মনে করেন বিএনপি আপনাদের প্রতিপক্ষ, যেমন জাসদ একসময় মনে করতে আওয়ামী লীগ একমাত্র প্রতিপক্ষ, তাতে ইতিহাস দেশ কোথায় গিয়েছে এইটা বিবেচনা করার মতো বুদ্ধিবিদ্যা আপনাদের সবার আছে। আমি শুধু বলবো, কয়বার জাতি সমক দেবে আল্লাহ, জাতিকে কয়বার সময় দেবে আল্লাহ, দিয়েও দেখেন নিয়েও দেখেন, কথাটা মনে রাখবেন। সময় লম্বা হলে আরো বলতাম, কোনোদিন বলবো। আমি মুক্তিযোদ্ধা জামাতের সাথে আমার সম্পর্ক ভালো থাকার কথা নয়, ছাত্রলীগের সভাপতি হিসেবে 73 সনে দাঁড়িয়ে বলেছিলাম জামাতকে যদি মুক্তিযুদ্ধের বিরুদ্ধে বক্তব্য দেয় তারা অন্যায় কিছু করে নাই, কিন্তু যুদ্ধ অপরাধ যারা করেছে তাদের বিচার করুন। শেষ করুন, মাননীয় সদস্য আজান পড়ে গিয়েছেন। সঠিক বেঠিক সেটা কথা নয়, কথাটা হলো আপনাদের এই সংসদকে আসাতে জাতীয় অভিনন্দন জানায়, আমরা অভিনন্দন জানাই। কিন্তু ধন্যবাদ মাননীয় সদস্য, ধন্যবাদ। আজান পড়ে গিয়েছে। আচ্ছা, আর 1 মিনিট বলেন, 1 মিনিট বলেন। বলেন না কত, আপনি বললে আমি বসে যাবো। 1 মিনিট কনক্লুড করে দেন। আমার বক্তৃতা এখনো শুরু করিনি, আমার বক্তৃতা এতক্ষণ শুরু করিনি। আমি আর কোনোদিন বলবো না, আমার সবটা সময় আজকে দেন। এখন নামাজের সময় হয়ে গেছে, আজান পড়েছে। আমি আমার সংসদ নেতার দৃষ্টি চাচ্ছি, আমি জানতাম না আজান আজকে বক্তৃতা দেওয়ার জন্য আমি প্রস্তুত ছিলাম না। আমাকে বলেছে আজকে দিতে হবে, আমি না পড়েই দাঁড়িয়েছি কয়টা কথা বিবেকের তাগুদে বলার জন্য। না, ভালো বলেছেন, বাট আর 30 সেকেন্ডে শেষ করেন, নামাজের টাইম চলে যাচ্ছে, আজান পড়েছেন। এই কঠিন সময় আমাকে দিলেন মাননীয় স্পিকার। আপনি ইতিমধ্যে ভালো বলেছেন, সুতরাং না, আমার কথা শুরুই তো করিনি, আপনি বলে ভালো বলছেন। এই কঠিন সময় আমাকে দিলেন, যাক শেষ করুন, আরো সুযোগ পাবেন। সম্পর্কে কিছু বলার সুযোগ পেলাম। ওনারা তো সবসময় বলে জাতির টেলিভিশনে বলে, তারা গেলে টেলিভিশন যায়, বিরোধী দল দাঁড়ালে টেলিভিশন ধরে, আমরা আপনি আমাকে অ্যাড্রেস, স্পিকারকে অ্যাড্রেস করেন, ওনাদেরকে বলেন না। শেষ করেন প্লিজ।